একটা পাহাড়ে ঘেরা নিঃশব্দ গ্রাম, মৃত্তিকাপুর। দিনের আলোয় শান্ত, রাতের অন্ধকারে রহস্যে ঘেরা। অদ্ভুতভাবে মানুষ মারা যাচ্ছে, আর সবাই ভয় পেয়ে চুপ করে আছে। এই পরিস্থিতিতে তদন্তের জন্য রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পুরাতত্ত্ব বিভাগের দুই মেধাবী শিক্ষার্থী, ঈশান ও নীলা। তারা জানতো না মাটির নিচে চাপা ইতিহাস শুধু প্রাচীন প্রত্নতত্ত্বই নয়, বরং একটা রক্তমাখা অভিশাপ লুকিয়ে রেখেছে, যা হয়তো তাদের নিজের জীবনকেও উল্টে দিতে পারে। কলকাতার বৈশাখ মাসের চড়া রোদ যেন কাঁধে বোঝা হয়ে চেপে বসেছে। ঈশান ইউনিভার্সিটির লাইব্রেরির সিঁড়িতে বসে ঠোঁটে চায়ের কাপ ধরে বসেছিল। ঠিক তখনই পিয়ন রমেনদা তাকে ডেকে দিল এক চিঠি। ঈশান অবাক। হাতে লেখা চিঠি এই যুগে আর কেউ দেয় না। খামের উপর কোনো প্রেরকের নাম নেই, শুধু লেখা, শ্রদ্ধেয় ঈশান ঘোষাল ও নীলা সেন। আপনারা মৃত্তিকাপুরে যাচ্ছেন শুনে বাধ্য হলাম লিখতে। দয়া করে সাবধান হন। এখানে কিছু অদ্ভুত জিনিস হচ্ছে। মানুষ মারা যাচ্ছে। পুলিশও এই বিষয়ে চুপচাপ আছে। আপনারাই শেষ আশ্রয়। একজন গ্রামবাসী। ঈশান চিঠি পড়ে থমকে গেল। ঠিক তখনই পেছন থেকে আওয়াজ এলো, আবার কিসের চিঠি? গোপন প্রেমপত্র নাকি? না রে, গোপন কিছু ঠিকই, কিন্তু প্রেম নয়, মাটি আর মৃত্যু। নীলা চিঠিটা পড়ে অবিশ্বাসী মুখে বলে, তুই তো এসব ভূতের ব্যাপার বিশ্বাস করিস না, তাহলে যাচ্ছিস কেন? কারণ এটা ভৌতিক নয়, এটা রহস্য। এটা মানুষের তৈরি রহস্য, আর সেই মানুষটাই আমার আগ্রহ। তাহলে ব্যাগ গুছিয়ে ফেল। ট্রেনটা ধীরে ধীরে গড়িয়ে যাচ্ছে উত্তরবঙ্গের দিকে। জানলার বাইরে ধানক্ষেত, নদী আর দূরের পাহাড় যেন নীরবে ডেকে চলেছে। ঈশান জানালা দিয়ে বাইরে তাকিয়ে বলে উঠল, মৃত্তিকার নিচে সব সময় কিছু না কিছু থাকে নীলা। কেউ সোনার খোঁজ করে, কেউ ইতিহাসে, আর কেউ হয়তো শয়তান। ট্রেন বিকেলে মৃত্তিকাপুর স্টেশনে পৌঁছায়। ছোট্ট স্টেশন, একজন মাত্র কুলির হাতে পচা পেয়ারার ঝুড়ি। দূরে পাহাড়ের ঢালে সূর্য তখন কমলা রক্তিম হয়ে অস্ত যাচ্ছে। গ্রামে ঢুকতেই একটা অদ্ভুত নিস্তব্ধতা। কেউ চোখে চোখ রাখে না। দোকানগুলো যেন চুপি চুপি তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। নীলা ধীরে বলল, এই গ্রামের চেহারাটা বড় অস্বাভাবিক, তাই না? ওরা পৌঁছায় রঘুবাবুর অতিথিশালায়। পুরনো বাঁশের ছাউনি দেওয়া কাঠের ঘর, বারান্দায় ঝুলছে কুণ্ডি। রঘুবাবু ভিতরে নিয়ে গিয়ে বললেন, আপনারা শহর থেকে এসেছেন শুনেই ভয় লাগছে। এখানে 1 মাসে 3 জন মারা গেছে, কেউ কিছু বুঝতে পারে না। অমাবস্যার রাতে সবাই গিয়েছিল মন্দিরের পেছনে গুহার দিকে, কেউ জীবিত ফিরে আসেনি। পরদিন ভোরেই তারা গেল শিব মন্দিরের পেছনে গুহার দিকে। সেই পথ যেন সময়ের ফ্রেমে আটকে আছে। সরু ঘাসের রাস্তা, একপাশে শুকনো বাঁশ, অন্য পাশে জলের ধারা। গুহার মুখে এসে দাঁড়াতেই একটা শীতল স্রোত ওদের গায়ে বয়ে গেল। গুহার গায়ে খোদাই করা এক মুখ, চোখ দুটো যেন বেঁচে আছে। নীলা হঠাৎ বলল, ঈশান দেখ, কাদার মধ্যে কেউ হেঁটে গেছে কিন্তু ফিরে আসেনি। ঈশান নিচু হয়ে দেখল একজোড়া পায়ের ছাপ ভেতরে গেছে, কিন্তু বেরোনোর কোনো ছাপ নেই। তারা গুহায় ঢুকতে চাইল, কিন্তু প্রবেশপথ বন্ধ। পাথরের স্ল্যাব বসানো, যেন কারোর নির্দেশে বন্ধ করা হয়েছে। রাতে তারা ফিরে এলো অতিথিশালায়, কিন্তু রাতে ঘুম এলো না। রাত 3:30 হঠাৎ একটা চিৎকার। নীলা উঠে বসে। ঈশান টর্চ হাতে ছুটল পাশের ঘরের দিকে, যেখানে থাকতেন হরিপদ কাকা। ঘর ভেতর থেকে বন্ধ, জানালা বন্ধ, দরজা খোলা। পুলিশ এসে দেখে হরিপদ কাকা মৃত। চোখ খোলা, মুখে ভয়ের ছাপ, কিন্তু শরীরে কোথাও আঘাত নেই। ঘরের মেঝেতে কাদা দিয়ে লেখা, অভিশাপের মাটি রক্ত চায়।
ঈশান বলল, এটা কেউ ইচ্ছে করে লিখেছে। ভূত হলে বাংলা লিখে বার্তা দিত। পরদিন সকাল। সূর্য উঠেছে ঠিকই, কিন্তু মৃত্তিকাপুর যেন এখনো অন্ধকারে ঘুমিয়ে আছে। ঈশান ও নীলা এবার তাদের সব সরঞ্জাম নিয়ে রওনা হলো। টর্চ, হাতুড়ি, মোবাইল, ক্যামেরা, ম্যাপের কপি আর কিছু শুকনো খাবার। গুহার সামনে পৌঁছেই নীলা বলল, আজ তো অমাবস্যা। তাহলে সময় আরো স্পর্শকাতর। ওরা গুহার প্রবেশপথে এসে খুঁজতে শুরু করলো পাথরের গায়ে কোনো লুকোনো অংশ। মিনিট 10 মধ্যে ঈশান খুঁজে পেল এক খাঁজ কাটা পাথর। হাতুড়ি দিয়ে একটু চাপ দিতেই সরে গেল পাথরটা। নিচে দেখা গেল সরু পাথরের সিঁড়ি, ঘন অন্ধকারে নেমে গেছে মাটির বুক ফুঁড়ে। নীলা কাঁপা গলায় বলল, তোর টর্চটা জ্বাল, আমি তোর পেছনে আছি। ওরা নামতে শুরু করলো। প্রতিটা ধাপ ঠান্ডা, বাতাস ভারী। নিচে নামতেই গায়ে কাঁটার মতন ছোঁয়া লাগলো কোনো অদৃশ্য অস্তিত্বের। একটা ঘরের ভেতর ওরা ঢুকলো। সেই ঘরে রাখা ছিল একটি কাঁসার পাত্র, ভেতরে মানুষের মতো ছোট্ট ছোট হাড়, কিছু গলার মালা, 3টি পুরনো মূর্তি, একটা মুখে দাঁত বের করা মুখোশ আর আরেকটা রক্তমাখা ত্রিশূল হাতে। এবং দেয়ালের কোণে রাখা ছিল এক কাঠের মুখোশ, যার রং গাঢ়, চোখে গভীর ফাঁকা গর্ত। নীলা ধীরে বলল, এই মুখোশটা পুরোহিতের, তাই না? ঈশান টর্চ ফেলে মুখোশের ছায়ার গায়ে, তারপর বলল, এটা কোনো এক মাটির পূজারী সম্প্রদায়ের। ওরা বিশ্বাস করত মাটির জীবন দেয়, আবার মৃত্যু দাবিও করতে পারে। তখনই একটা বিকট শব্দ হলো। তারা পেছন ঘুরে দেখলো গুহার ঢোকার সিঁড়ির পাথরের দরজাটা নিজের থেকে বন্ধ হয়ে গেছে। সেই শব্দে গুহার চারপাশ কেঁপে উঠল। নীলা চিৎকার করলো, ঈশান, দরজাটা বন্ধ হয়ে গেল। ঈশান ছুটে গেল দরজার কাছে, ঠেলে দেখলো 1 ইঞ্চিও নড়ছে না। কিন্তু সত্যিকারের আতঙ্ক তখনই আসলো যখন তারা ঘুরে দেখলো গুহার এক কোণে দাঁড়িয়ে আছে কেউ একজন। সে ছিল লম্বা, গায়ের গড়ন শক্ত, কালো আলখাগড়া পরা, মুখ ঢাকা কাঠের মুখোশে, চোখের গর্তে নেমে আসা অন্ধকার। এক পা এগিয়ে এসে বলল, তোমাদের এখানে আসার কথা ছিল না। নীলা হঠাৎ ভয় না পেয়ে দৃঢ় কণ্ঠে বলল, তুমি কে? লোকটা সামনে এগিয়ে এসে বলল, আমি মৃত্তিকার রক্ষক, গুহার পাহারাদার, ইতিহাসের রক্ষাকর্তা। তোমরা যা খুঁজছো সেটা এখানে আছে, কিন্তু সত্য জেনে কোনো লাভ নেই, কারণ তোমরা আজ এখানেই মারা যাবে। সে কোমরের পাশ থেকে বের করলো ধনুকের মতো একটা অস্ত্র, পুরনো ধাঁচের কাঠের। কিন্তু ঈশান শান্ত। সে মোবাইলের স্ক্রিনে গোপনে একটা কোড পাঠালো, পুলিশের লোকেশন ট্র্যাকিং কোড। কয়েক মুহূর্তের মধ্যে নীলা বলল, তুমি কি গত 1 মাসে যারা মারা গেছে তাদের খুন করেছ? লোকটা মুখোশের ভেতর থেকে হাসলো। সেই হাসির প্রতিধ্বনি গুহার দেয়ালে কেঁপে উঠল। তুমি কি রঘুবাবুকে চেনো? এই গ্রামের সবাইকেই চিনি। আমি এখানকার ডাক্তার নিরঞ্জন দে। এই বলে সে মুখোশ খুলে ফেলল। তুমি একজন খুনি? না, আমি একজন রক্ষক। এখানে গুপ্তধনের রাস্তা আছে। বহু প্রাচীন রাজাদের রত্ন মজুদ আছে মাটির নিচে। আমি জানতাম যদি খবর ছড়ায় শহরে লুটেরা আসবে, সব শেষ হয়ে যাবে। তাই আমি ভয় তৈরি করেছি, এর গল্প বানিয়েছি। আর যারা অতি উৎসাহী হয়ে ঢুকেছে তাদের সরিয়ে দিয়েছি। শ্বাসরোধে মেরে ফেলা যায়, কোনো চিহ্ন থাকে না। এটা তো আমি চিকিৎসক বলেই জানি। তুমি হত্যা করে ইতিহাস রক্ষা করতে চাও, সেটা তো অন্যায়।
তাহলে তুমি আজকে ইতিহাসেই হারিয়ে যাবে। ঠিক তখনই গুহার দেয়ালে আলো পড়ল, একসাথে কয়েকটা টর্চ। পেছনের দরজা ধাক্কা দিয়ে খুলে গেল। পুলিশ। হাত তুলে দাঁড়ান, আপনি একজন আসামি। পেছন দিক থেকে গুহায় ঢুকলো রঘুবাবু, দুজন কনস্টেবল ও একজন পুলিশ অফিসার। নিরঞ্জন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ধীরে ধীরে ধনুকটা নামিয়ে রাখলো আর বলল, তবে একটা অনুরোধ, ইতিহাসকে বেচো না, এই গুহাটা রক্ষা করো। ডক্টর নিরঞ্জন গ্রেপ্তার হয়। তদন্তে উঠে আসে সব তথ্য। সে গুহার রাস্তাটা অনেক আগেই খুঁজে পায়। পুলিশ প্রশাসন বা গ্রামের লোক জানলে সরকারের সব বাজেয়াপ্ত করবে। এই ভয়ে মুখোশ ভৌতিক গল্পের আড়ালে সে সবাইকে ভয় দেখাতে থাকে। যারা সাহস করে ঢোকে তাদের সে ইঞ্জেকশনের মাধ্যমে মেরে ফেলে। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকলেও সে জানতো কিভাবে প্রবেশ প্রস্থান করতে হয়, এমনকি পেছনের সিঁড়ির গোপন পথ ব্যবহার করত। গ্রামের লোক জানতেই পারেনি তাদের বিশ্বস্ত ডাক্তারই তাদের খুনি হয়ে উঠেছে। ঈশান ও নীলা কলকাতা ফিরছে, এমন সময়ে রঘুবাবু এসে দাঁড়ালেন স্টেশনে। তোমরা না এলে আমাদের সবচেয়ে কাছের শত্রুকেই চিনতে পারতাম। আমাদের কাজ সত্য খোঁজা, আর সত্য তো সবসময় মাটির নিচেই লুকিয়ে থাকে। মৃত্তিকার নিচে শুধু ধন থাকে না, থাকে অভিশাপও, আর সব অভিশাপ মানুষই বানায়। ধীরে ধীরে ট্রেন চলতে শুরু করলো। পিছনে রয়ে গেল মৃত্তিকাপুর। গুহার ভিতরের নিস্তব্ধতা আর মুখোশে ঢাকা এক ভয়ঙ্কর ইতিহাস। চোখের সামনে যা দেখা যায় সবটাই কি সত্য, নাকি মৃত্তিকার নিচে লুকিয়ে আছে অন্য এক ইতিহাস? জানাতে ভুলবেন না কমেন্টে। আগামী রবিবার ঠিক এই সময় আপনাদের জন্য নিয়ে আসবো আরও একটি আকর্ষণীয় গল্প।